বাঙালিরা পড়াশোনা করি, আমরা একটা স্কুল চালাতে পারছি না। আমাকে বলছে দাদা শিক্ষার মতো স্কুল, এই মতো স্কুল। আমিও স্বপ্ন দেখি, আমরাও স্বপ্ন দেখি যে না আমরা কেন হতে পারবো না, কেন করতে পারবো না। আমরা সবাই বড় বড় জায়গায় যারা যারা রয়েছি, যারা যারা নিজস্ব, বাঙালির একটা বিরাট গুণ আছে, যে যেখানে আছে তাই সেটা নিজের কর্তৃত্ব নিয়ে, সে প্রাইভেট কোম্পানিতে হোক, গভর্নমেন্ট কোম্পানিতে হোক, যেখানে যে আছে সেখানে সে নিজের একটা প্রতিষ্ঠা হিসেবে চলছে। কিন্তু অর্গানাইজেশনটাকে কেন 1 বছর পুরনো অর্গানাইজেশনটাকে আমরা ঠিকভাবে করতে পারছি না? রিজন মেনি আর পুনরায় আমরা আলোচনা করতে চাই না, কিন্তু কথা হচ্ছে যে আমরা এটা করতে পারবোই পারবো। একটা বাস নেওয়ার সময় কি প্রবলেম হয়েছিল আমি জানি। একটা বাস থেকে দুটো বাস, দুটো বাস থেকে 3টে বাসের কথা চলছে। স্কুল এখন ব্রেক ইভেনে পৌঁছে গেছে। আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছে চিন্তা করে যে আমরা ভেবেছিলাম মতো স্কুলটাকে বন্ধ করে, আর স্কুল যদি বন্ধ হয় তাহলে আপনাদের এই পুরো লিজ ক্যান্সেল হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই কাগজে পড়েছেন আনন্দময়ী মা আশ্রমের লিজও পর্যন্ত ওরা কাটতে হয়েছে। এত প্রাইম লোকালিটি, এত ভালো জায়গা, এখানে যদি লিজ আমাদের ক্যান্সেল হয় আমরা যাবো কোথায়? আমাদের প্রত্যেকেরই এটা চিন্তার ব্যাপার, শুধু কমিটির 15 জন 20 জন মিলে যে চিন্তা করে কিছু না। আমরা সবাইকে নতুন লোক এনেছি, আনছি, চেষ্টা করছি যারা ভালো তারা যাতে থাকে, যারা ডিস্টার্ব করবে তাদের আমরা থাকতে চাই না। আমাদের এটা চাই পুরোপুরি একটা শান্তির জায়গা, বিনা কলাহলে, বিনা কলহে আমরা এগিয়ে যেতে চাই। 300 না, আমি আপনাদের কথা দিতে পারছি, তপনদা এবং যারা সিনিয়র লোক রয়েছেন তারা সবাই স্কুলের পিছনে যেরকম থাকছেন, 1000 স্টুডেন্টস অব্দি যেতে বেশি দিন লাগবে না। আজকে আমরা দেখবেন মানে স্কুলটা জন্য আমাকে কোনো টাকা দিতে হচ্ছে না, তো আমার 40,000 টাকা মাসে টাকা দিতে হতো। সেই টাকাটা আমরা করতে পেরেছি কারণ স্টুডেন্ট এত বেশি। আমার তো ভীষণ ভালো লাগছে যে আমরা লাস্ট ইয়ার 5টা স্টুডেন্ট 5টা বিষয় ডিস্টিংশন নিয়ে পাস করেছে। সেটা সম্ভব এই জন্য হয়েছে যে আমাদের টিচাররা, আমাদের সবাইরা এত বেশি ইনভলভ হয়েছে, কারণ শিক্ষাও তো একটা পুজো, আমাদের মধ্যে সেই শিক্ষার পুজোটা রয়েছে। যাই হোক, সকালের ফাংশনগুলো আমরা যেমন শুরু করেছিলাম, এত সুন্দরভাবে ফাংশন হচ্ছে যে বলার কথা না। যে আমরা ক্লাসিক্যাল দিয়ে শুরু করেছিলাম, মনে আছে সবারই কথা, সেইগুলো এত সুন্দর রূপ নিয়ে নিয়েছে যে এখানে আসছে। এখন পুজোর দিনগুলো সবাই উন্নতি করে। ঝুমাতে এবার যা প্রোগ্রাম দিয়েছো আমি তো চিন্তা করতে পারি না। আমি থ্যাঙ্কফুল টু ইউ কি আমরা একটা ভীষণ ভালো সুন্দর করেছি। কারণ কি না, অষ্টমীর প্রোগ্রাম দেখে আমরা সবাই ক্ষুব্ধ, রাগান্বিত, কিন্তু প্রবলেমটা কি জানেন, অষ্টমীর প্রোগ্রামের জন্য আমরা কোর কমিটি ডিসাইড করেছি, কেউ একটা পার্টিকুলার লোক ডিসাইড করেনি। উই অল আর রেসপন্সিবল। ডিসাইডটা কি করে করা হয় কি ভাই, সবাইকে বলা হয় আপনারা যাচ্ছে চেনা আছে তো আপনারা নিয়ে আসুন। তারা নিয়ে এলো, নিয়ে আসার পরে তখন দেখা হলো। কিন্তু এবার একটা প্রবলেম হচ্ছে, ভদ্রলোক সিডিও পাঠাননি। সিডি পাঠাননি, তারপরে আমরা জানতে পারিনি কি কি গান হবে, কিরমভাবে গান হবে, কোনটা গান করবে, কিছুই জানা যায়নি। সো দ্যাট ওয়াজ আওয়ার প্রবলেম। উই অ্যাকসেপ্ট আওয়ার মিস্টেক, কিন্তু আমরা সেখানে থেমে থাকিনি। আমরা কোর কমিটি মিটিং বসছে, ওনাকে নেক্সট ডে ডাকা হয়েছে। সঞ্জয় দা পরিষ্কারভাবে বলে দিয়েছে, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, কি দাদা এটা বাঙালি ক্লাব, এই বাঙালি ক্লাবের একটা অস্তিত্ব আছে, 94 বছরের ক্লাব। আমরা হতে পারি যেরকম ভাবে করি, কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। আপনি কি করে ভাবলেন যে গানগুলো আপনি করেছেন, আপনাকে বারবার বলা থাকতো আপনি কেন পাঠান? আমরা সিলেক্ট করতাম কোন গান, কিন্তু তাই জন্যে অ্যাজ এ পানিশমেন্ট উনি কান্নাকাটির মতন করেছিলেন। কিন্তু আমরা 25,000 টাকা, যেটা জেন চৌধুরী আপনাকে বললো 25,000 টাকা কেটে এই জন্য নিয়েছি, এটা ওয়াজ এ পানিশমেন্ট। আমরা সবাই ফ্যামিলি নিয়ে দেখি, সেই হিসাবে আমরা প্রোগ্রাম চাই, আমরা ভবিষ্যতেও এটা খেয়াল রাখবো। আমাকে সকালেই আসতে বোঝা বলছিলেন যে এরকম ফাংশনটা, আমি বললাম আপনাকে আপনার বলাটা একদম কারেক্ট। আপনি যে কমপ্লেনটা করে, আমরা চাই কমপ্লেন, আমরা কেউ ভালো জিনিস শুনতে চাই না। আপনার কমপ্লেনটা কারেক্ট, আমরা এই অ্যাকশনটা নিয়ে নিয়েছি হবে। উনি বললেন না এটা তো ঠিক আছে। তো এখন কথা হলো, যে কোনো ব্যাপারে যে কোনো কমপ্লেন যদি থাকে আমাদের কাছে কাইন্ডলি রাইটিংয়ে পাঠিয়ে দিন। আমাদের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে রাইটিংয়ে কমপ্লেন যদি পাঠান, ওনার কাছে কিছু কমপ্লেন ছিল, যে সেই কমপ্লেন টাইম করে আপনি রাইটিংয়ে যদি পাঠিয়ে দেন, তাহলে আমরা উইল কিপ ইট অন রেকর্ড। আমাদের মিটিং হলে সেটাকে ডিসাইড করবো, তাহলে আরও ইম্প্রুভাইজ হবে। আমাদের কমপ্লেন তো চাই, সেটা ছাড়া তো চলবে না। তো উনি বলেন এটা ঠিক কথা, দিস ইজ এ কারেক্ট প্রসিজার। এখানে এসে আমরা যদি সবাই মিলে কমপ্লেনই বলতে থাকি তাহলে কাজ হবে না। তো সেইটা হলো ব্যাপার। যাই হোক, আমার যেটা সবচেয়ে বড় বক্তব্য হলো কি, স্কুল পুজোটা খুব ভালোভাবে কেটে গেছে। পুজোর পরেও আমরা কন্টিনিউয়াস ফাংশন করছি। আমাদের মধ্যে নাট্য উৎসব আছে, আমরা ফুড ফেস্টিভ্যাল শুরু করে দিয়েছি। এই জন্য আপনাদের আরও ইনভলভমেন্ট দরকার, আপনাদের সহযোগিতার দরকার। শঙ্করদা যেটা ডিক্লেয়ার করলো কি আমাদের মনের ইচ্ছা, আর আমরা বৃষ্টি নিয়ে ভয় পাবো না। বৃষ্টির ভয় কাটানোর জন্য আমরা ওখানে একটা পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি। এখানে একটা পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি। তার জন্য অলরেডি আমরা 2-3 জন আমাদের যারা রয়েছে তাদের বলি আপনারা স্কেচ তৈরি করুন। এখন শুধু মায়ের ইচ্ছা, যদি মায়ের ইচ্ছা হয়, আমার পুরোপুরি বিশ্বাস
যে আগামী বছর পুজোর আগে আমরা বৃষ্টির জন্য কোনো না করে কেবল ডেকোরেশনের কাজ করব এবং ডেকোরেশন কাজ করে আমরা সেটা কমপ্লিট করে দিতে পারবো। চাই লাইট হোক, সাউন্ড হোক। এবার একটা ব্যাপার এসেছিল যে আমাদের যখন ডিমান্ডটা এলো, বললো প্রায় আমাদের এত টাকা লাগবে, 4-5 লাখ টাকা লাগবে। আমরা আগে 40,000-60,000 টাকা দিয়ে পুরো জিনিস করে দিতে পারতাম। আমরা কোর কমিটি বসে সিস্টেমেটিক ভাবে এক একটা পোর্শন এক একজনকে দিয়ে, দিলীপ ভাই অনেক পুরোনো কাজ করছে, তাকে একটা পোর্শন, এই পোর্শনটা অনুপ করলো, একটা পোর্শন দিলীপ করলো, একটা পোর্শন দিলীপ ভাই করলো, এরকম করে করে সাউন্ড আমরা নতুন সিস্টেম। তাহলে এত মেহনত করে রিহার্সাল দেয়, এত মেহনত করে লোকেরা আছে, এত মেহনত, যদি সাউন্ড সিস্টেম খারাপ হয়ে যায় তাহলে আমরা কোন পারবো না। সাউন্ড সিস্টেম লোকটা মায়ের কাছে এসে যখন বললাম, তো সেই লোকটা এখানকার বেস্ট, সবাই জানে বোধ দুর্গের সাউন্ড, বললো দাদা এইখানে বাঙালি ক্লাবে ফাংশন করতে আমি 1 টাকা নিতেও রাজি আছি। চিন্তা করুন, এটা মায়ের কৃপা ছাড়া কিছু না। যদিও আমরা ওকে 1 টাকা দেবো না, কিন্তু তাও আমি বলছি এটা আমার ব্যাপার। সব ব্যাপার হলো। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, কালী মন্দির কমিটি, মানে কালী মন্দিরটা কিনে আমি যতক্ষণ দেখছি স্কুলটা এবং এটা এত ভালোভাবে স্ট্যান্ড করে গেছে। কালী মন্দির মায়ের ফান্ডের অবস্থা ভীষণ খারাপ। আমাদের একটা সিস্টেম আছে আলাদা, মায়ের একটা আলাদা ফান্ড। আমরা যেহেতু ইনকাম ট্যাক্স বেনিফিট আমরা 4 বছর আগে পাই, সেই ইনকাম ট্যাক্স বেনিফিটটার জন্য আমাদের কালীবাড়ির পুরো হিসাবটা আলাদা রাখতে হয়। যদি কালীবাড়ির হিসাব এখানে সব মিক্স হয়ে যায়, আমরা প্রায় 7 বছর আগে ATG যে এক্সামশনটা পেয়েছিলাম সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। মানে আমাদের কাছে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু আবার আমরা প্রচেষ্টা করে আমরা সেই ATGটা পাই। এই যে আজকে আমরা এতগুলো টাকা পাচ্ছি, আমাদের প্রোগ্রাম 35 লক্ষ টাকার যে এবার জোগাড় করার কথা রয়েছে, তার মেজরিটি রয়েছে যে আমরা ATG থেকে আমরা বেনিফিট পেয়ে যাই এবং সেই টাকাটা লোকে দিলে তারাও সেই বেনিফিটটা পেয়ে যায়। তো মায়ের মন্দিরটা একদম আলাদা। তার মায়ের মন্দির আলাদা। আমরা সব কিছুর জন্য কি কেবল অবাঙালিদের কাছ থেকে চাইবো বা ভরসায় থাকবো? আমার মনে হয় না। আমরা দৃঢ় পদক্ষেপে আমরা বাঙালিরা আমাদের অ্যাটলিস্ট মায়ের জন্য তো করি, মায়ের জন্য তো চিন্তা করি। বছরে যদি মাসে 170 টাকা আমরা ধার্য করে দিই, মাসে 170 টাকা করে, যদিও কম বেশি হবে, 2000 টাকা বছরে যে কোনো দিন আপনি দিতে পারেন। একটা ফিক্সড ডে, চাই আপনার অ্যানিভার্সারি হোক, চাই বা কিছু হোক, সেরকম একটা দিন দায়িত্ব করবেন। আমরা কেবল ডেটটা লিখে নেবো। আমরা প্রত্যেকের বাড়িতে যাব, আমাদের কমিটি মেম্বাররা প্রত্যেকটা বাড়িতে যাবে। তারা গিয়ে শুধু আপনার কাছে ডেট লিখে আনবে। কেউ যদি 19শে জানুয়ারি, যেটা মার প্রতিষ্ঠা দিবস, অলরেডি এক্সিকিউটিভ কমিটি সবাই পয়সা জন্য ডিক্লেয়ার করে দিয়েছে এবং এগ্রি করে গেছে 2000 টাকা করে বছরে। তো এরকম আমরা চাই কেবল মায়ের জন্য চিন্তা করে। যে আমরা জানি আমাদের শাস্ত্রে পর্যন্ত লেখা আছে 1% দান করুন ভালো জায়গায়, মানে ধর্মের ব্যাপারে। তো 1% যেটা দানটা হবে, সেই 1%-এর কথা বলছি না। আমরা বলছি কেবল 2000 টাকা করে বছরে যদি আপনারা দেন, 500 লোকের কাছে যদি আমরা যেতে পারি, তাহলে আমি কথা দিতে পারি এখানে যে টাকা উঠবে, মাকে নতুন রূপে সাজিয়ে দেবো। মাকে নতুন রূপে আপনারা দেখতে পাবেন। আর আমাদের সাথে সাথে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো। কনসেপ্ট দেখুন কিরকম। নবমীর দিনে যিনি এসেছিলেন, মিস্টার চ্যাটার্জি, উনি চিফ গেস্ট হয়ে এসেছিলেন। ওনাকে চিফ গেস্ট বলা হয়েছিল কারণ আমাদের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কম। উনি একজন ভালো ইন্ডাস্ট্রির বড় এসেছিলেন। তো উনি আমাদের 2 লক্ষ টাকা দিয়েছেন ক্লাবে এই পুজোর জন্য। আর ওনার মাথায় একটা এলো, যেটা বোধহয় আমাদেরও কারো কমিটির মাথায় আসেনি। বললো দাদা আমি মাকে দেখি যে একদম, সত্যি কথা, পুজোয় আমরা সব এখানে কনসেপ্ট করি, মাকে জন্য আমরা অমাবস্যার দিনে সাজাই, কিন্তু পুজোর দিনে আমরা এরকমভাবে সাজাইনি। যেটা আপনারা যদি কেউ খেয়াল করে থাকেন, মন্দিরের ভেতরটা খেয়াল করে থাকেন, মন্দিরটা পুরো খেয়াল করে থাকেন, এই যে যেগুলো দেখছেন, যেগুলো পুষ্পস্তবকগুলো রয়েছে, সেটা আমাদের কমিটি করেনি। কিন্তু ওনার মাথায় এসছে কি করে যাই না, উনি রাত্রি 10টার সময় লোক পাঠিয়ে রাত 2:30 অবধি তারা কাজ করেছে, কেবল মাকে সাজিয়েছে। সকাল 7টার সময় এসে দেখেছি মনে হচ্ছে মা যেন হাসছে। এত সুন্দর করে মাকে আমরা সাজাতে পারি, মা তো সুন্দর। আমার এখনো পর্যন্ত পুরোনো পূজারির কথা মনে আছে। একদিন এসেছিলাম, বললাম যে মাকে এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। বলতো মা তো আমার সুন্দরী। সেই কথাটা আমার আজ অব্দি মনে আছে। সত্যি কথা, আমাদের এই মায়ের জন্য যা শক্তি আছে আমরা যদি করি, তাহলে আমাদের ক্লাব, স্কুল, পরিবার, আমার নিজস্ব পার্সোনাল খুব বেশি হয়ে যাচ্ছে। তাও আমি একটা কথা আপনাকে জানিয়ে দিতে চাই। 23শে নভেম্বর লাস্ট ইয়ার আমার মেয়ের বিয়ে ছিল। 14ই নভেম্বর আমার এক শালার ভীষণভাবে অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টটা এত বড় হয় যে আমি কল্পনা করতে পারিনি ও বাঁচবে। আমি কল্পনা করতে পারিনি ও কোমায় চলে যাবে কিনা। 5.5 ঘন্টা ধরে 15ই নভেম্বর ওর অপারেশন হয়। আমি শুধু 14ই নভেম্বর একবারের জন্য আমি আইসিইউতে রেখে শুধু মায়ের কাছে এসে বলেছিলাম, এই জন্য ওখানে বলছি কি মা তুমি দেখো মেয়ের বিয়ে যদিও কোমাও চলে যায়, তাহলে কিন্তু আমাদের যত লোকজন আসছে, যত যেরকম অ্যারেঞ্জমেন্ট করছি, সব বৃথা হয়ে যাবে। আমার মেয়েও বোধহয় তখন ভালো লাগছিল না, যে সারা ধরে কেটেছে যে এটা কি হলো, কিরম করে হয়ে গেল। কিন্তু
আপনারা আশ্চর্য করতে পারেন, 5.5 ঘন্টা অপারেশন করার পর যখন বেরিয়ে এসছে, সার্জনকে আমি জিজ্ঞেস করি, দাদা আমার 23শে নভেম্বর মেয়ের বিয়ে, হি উইল অ্যাটেন্ড দ্য ম্যারেজ। ও তখনই আমাকে বললো, এটা সার্জেনের ক্রেডিট ছিল না, মায়ের ক্রেডিট ছিল। কিছু জিনিস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। কিন্তু আমি এই জন্য বললাম যে আমার মনে যে জিনিসটা রয়েছে সেটা আমি পরিষ্কার করে দিলাম, যে মায়ের জন্যই সব সম্ভব হয়েছে। আমার বিয়েটাও ভালোভাবে বুঝতে গেছে। আমার জামাই এসছে এখানে, আপনারা দেখে থাকবেন, সে ভোগেও ভাগ নিচ্ছে, এখানেও করছে, নৃত্যও করছে। আমাকে সবাই বলছে যে খুব ভালো লেগেছে, এরকম ভাবে করছে, অবাঙালি কিন্তু তা সত্ত্বেও রয়েছে, সেটা আমার ভাগ্যের ব্যাপার যে খুব ভালোভাবে ও এখানে করছে। যাই হোক, আমি আমার ফেরত করে চলে আসি মায়ের কথায়, যে আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমরা 2000 টাকা করে, আমরা যে পারবেন, যে না মানে আমরা বলছি না যে এরকমভাবে ডিমান্ড করে করতে হবে, আমরা যাতে মন্দিরটা ভালো করতে পারি, স্কুলটা আমাদের খুব ভালো করে চলছে, আমাদের ভবিষ্যতে আরও যে প্ল্যানিংগুলো আছে সেটা যাতে ভালোভাবে চলে, আমরা মিলেমিশে সবাই যাতে এই ক্লাবটার উন্নতির চেষ্টা করি, সেটাই আমার কামনা। আমি আর সময় নেব না, যথেষ্ট সময় নিয়ে নিয়েছি। আমি গুরুজনদের আবার প্রণাম সবাইকে জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুনিদ্রায় সবাই হোক। সুনিদ্রা মানে সুস্থ স্বাস্থ্য। আপনারা সবাই আমার প্রণাম নেবেন, যারা বড়রা আছেন, এবং শুভেচ্ছা জানিয়ে আমি নিজে জানি। ধন্যবাদ রায়চন্দ্রদা। এবার আমি ডাকছি এই সব কিছুর যিনি কর্ণধার, যা সবচেয়ে আগে উনি থাকেন, আমরা ওনার হচ্ছে ওনার পেছনে ওনারের মুখ থেকে যিনি সভাপতি এই ক্লাবের, আমার পাশেই বসেছিলেন আর আমাকে বলছিলেন সবাই সব কিছু বলে দিল আমাকে। আমি বললাম প্রেসিডেন্টের একটাই সুবিধা, সবার বলার পর যেটুকু ছেড়ে যায় সেটুকুই প্রেসিডেন্ট বলতে পারে। তো আসুন, চিরপরিচিত সবার সকলের প্রিয় শ্রী সঞ্জয় ভট্টাচার্য। জানাই প্রণাম, সবাইকে ভালোবাসা। আমি তো বুঝতেই পারছি না আমি কি বলছি। সবাই সবকিছু বলে চলে গেছে, কিন্তু আমার কিছু বলতে হবে। সব বলেও গেলে একটা ভার নিয়েছি যখন ভাতটা আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার মা বাবার হাত ধরে এই বাঙালি ক্লাবে ঢুকেছি। আমি খুব গর্বিত আমার পরিবার, আমার বাবাকে নিয়ে। আজকে ওই বাঙালি ক্লাবের সম্বন্ধে রোজ তর্কাতর্কি হয়, রোজ অনেক কিছু নিয়ে আমায় বুদ্ধি দেন, এইভাবে করো। হয়তো আজকে অনেক পরিবারে এই জিনিসটা নেই, তাই আমি ওনাকে প্রণাম জানাই। আর নিজের ভাগ্যকে খুব বড় করে মনে করছি আমি আজকে। আরো এখানে এসে অনেক জনের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আজকে প্রথম এই প্রেসিডেন্ট হিসেবে আমার যখন বলতে হচ্ছে, আমি যদিও নাটকের লোক, গান বাজনার লোক, আঁকা ভালোবাসি, আমার রতিন সেনের কথা খুব মনে পড়ছে। আপনারা হয়তো কেউই চিনবেন না, এখানে অনেক কম লোকই হয়তো চিনবেন। ওনার হাত ধরে এবং আমার বাবার হাত ধরে আমি বাঙালি ক্লাবের স্টেজে উঠেছিলাম, নাটক করেছি। তারপর বাবলুদার কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি। বাবলুদার কাছ থেকে শুধু নাটক নয়, এই বাঙালি ক্লাবে কি করে কাজ করতে হয় এটা আমি ওনার কাছ থেকেই শিখেছি। এবং সবাইকে নিয়ে চলা কি করে, চলতে কি করে হয়, এটা ওনার কাছে শিখেছি। আপনারা হয়তো জানেন না, উনি যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তার 4-5 দিন আগে ওনার বাড়িতে আমি কোনো একটা কারণে গেছিলাম। উনি ভিতরের রুমে ছিলেন। ওই দিনও উনি নিজের শরীরের চর্চা কিন্তু আমার সাথে করেননি, উনি বাঙালি ক্লাবের চর্চা আমার সাথে করেছেন। ওনাকে প্রণাম। আর আমাদের তপনদা আছে এখানে, তপনদার কাছ থেকে তো আজকের তারিখে অনেক কিছু শিখছি। উনি এখন দাদা, সবসময় ভুল হলে বলে দেন। আমার নিজের নাটকে কিছু কাজ থাকলে আমাকে নিয়ে করেন, এটাই আমার জন্য অনেক বড় জিনিস। কারণ আপনাকে বলি,
আমি প্রেসিডেন্ট কী করে হলাম, এটা একটা গল্প। গল্প মানে আমি হঠাৎ একদিন অমাবস্যা পুজোর সময় এখানে খিচুড়ি দিচ্ছি, সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছে। এর মধ্যে রায়চন্দ্রিদা শঙ্কর দৌড়ে আসলো, চল 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 ওই ঘরে বসতে হবে, চল চল। আমি একটু আন্দাজ তো করেছিলাম যে আমার প্রেসিডেন্ট বলা হচ্ছে, আমার ওই প্রেসিডেন্ট অত ভালো লাগে না, আমি এমনি ওয়ার্কার হিসাবে কাজ করতে আমি বেশি পছন্দ। তো যাই হোক, আমি তো এখানে জিদ ধরে নিয়েছি, না না আমি করবো না। রায়চন্দ্রিদা তখন বললো না না আপনাকে করতেই হবে। তখন আমি বললাম ঠিক আছে, আমি প্রেসিডেন্ট তো ভাইস প্রেসিডেন্ট আছে, একদম ঠিক এইভাবেই আমি ওনাকে বলেছিলাম। তুমি বলে কেন, আমি তো ভাইস প্রেসিডেন্ট। আমি বলে আপনি কি বলছেন, আপনি প্রেসিডেন্ট হয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট, এটা মানাবে না। বলে না দাদা, আমি তো আপনাদের সঙ্গে কাজ করব বলে ভাইস প্রেসিডেন্ট, আমাদের কাজের জন্য কোনো খাতা কলমের কাজের জন্য আমি ভাইস প্রেসিডেন্ট।